ক্লাস 11-এর ইউনিট 5 শুরু হচ্ছে গ্যাসিয়াস অ্যান্ড লিকুইড স্টেট, গ্যাসীয় ও তরল অবস্থা। প্রকৃতিতে পদার্থ প্রধানত তিনটে অবস্থায় অবস্থান করে। ফার্স্ট হচ্ছে কঠিন সলিড, সেকেন্ড হচ্ছে তরল বা লিকুইড, এবং থার্ড হচ্ছে গ্যাস বা গ্যাসীয় অবস্থা, যেটাকে আমরা বলি। প্রধানত এই তিনটে অবস্থায় প্রকৃতিতে পদার্থ থাকে। কোন পদার্থ কোন অবস্থায় থাকবে সেটা নির্ভর করে পদার্থের ওপর যে চাপ এবং উষ্ণতা প্রযুক্ত হচ্ছে তার ওপর। যেরকম জল, স্বাভাবিক চাপে জল যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে থাকে তখন সেটা সলিড ফর্মে থাকে, বরফ হয়ে থাকে। যদি 0 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝামাঝি উষ্ণতায় থাকে জল, তাহলে সে তরল রূপে থাকে। আবার যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি উষ্ণতায় থাকে তখন সেটা ভেপার ফর্মে থাকে, বাষ্প অবস্থায় জল থাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে। তাহলে ডিপেন্ড করছে চাপ আর উষ্ণতার ওপর কোন পদার্থ কী অবস্থায় থাকবে সেটা ডিপেন্ড করছে। তো পদার্থ মাত্রই অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল সবসময় চেষ্টা করে যে কণাগুলোকে পরস্পরের সঙ্গে আবদ্ধ রাখতে। আবার উষ্ণতাও কিন্তু একটা ফ্যাক্টর। উষ্ণতার জন্য কণাগুলো তাপীয় শক্তির অধিকারী হয় এবং এই শক্তি কণাগুলোকে পরস্পর থেকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করে। সুতরাং পদার্থের উপাদান কণাগুলোর মধ্যেকার আকর্ষণ বল এবং এই যে তাপীয় শক্তিজনিত বিচ্ছিন্নকরণ বল, এই দুটো বল কিন্তু সবসময় পরস্পরের বিরোধিতা করে। দুটোই হচ্ছে অপোজিট বল, একটা আকর্ষণ বল আর একটা বিচ্ছিন্নকরণ বল। তো কোনো একটা উষ্ণতায় একটা পদার্থ কঠিন অবস্থায় থাকবে নাকি তরল হয়ে থাকবে না গ্যাসীয় অবস্থায় থাকবে সেটা নির্ভর করে এই দুটো বিপরীতধর্মী বলের মানের ওপর। একটা হচ্ছে আন্তরাণবিক আকর্ষণ বল বা কণাদের মধ্যেকার আকর্ষণ বল, এবং সেকেন্ড হচ্ছে তাপীয় শক্তিজনিত বিচ্ছিন্নকরণ বল। তো তাপ দিলে কিভাবে কণা পরস্পর থেকে দূরে সরে যায় সে সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আছে। আর একটা যে ফ্যাক্টর আকর্ষণ বল সেটা নিয়ে বলি, যেটাকে আমরা বলছি আন্তরাণবিক আকর্ষণ বল। এক পরমাণুক হোক বা একাধিক পরমাণুক, যে ধরনের অণুবিশিষ্টই পদার্থ হোক না কেন, সকল পদার্থের মধ্যেই কিন্তু একটা আকর্ষণ বল বিদ্যমান থাকে। এবং এই আকর্ষণ বল যদি না থাকতো তাহলে কিন্তু কোনো পদার্থই কঠিন বা তরল অবস্থায় থাকতো না, সবাই গ্যাসীয় অবস্থায় বিচরণ করত। এই আকর্ষণ বলের জন্যই এরা কাছাকাছি থেকে কখনো কঠিন অবস্থায় থাকে, কখনো তরল থাকে বা কখনো গ্যাসীয় অবস্থায় বিচরণ করে। পদার্থের মধ্যে এই যে ক্রিয়াশীল আকর্ষণ বল, একেই আমরা বলছি আন্তরাণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকিউলার ফোর্সেস। প্রধানত 5 রকমের ইন্টারমলিকিউলার ফোর্স সম্পর্কে আমরা জানব। যেরকম ছবিতে দেখতে পাচ্ছ, আয়ন ডাইপোল, একটা আয়নের সঙ্গে একটা ডাইপোলের কিভাবে ইন্টারাকশন হয়। হাইড্রোজেন বন্ডিং, সেটাও এক ধরনের ইন্টারাকশন। ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, ডাইপোলের সঙ্গে ইনডিউস ডাইপোলের ইন্টারাকশন, এবং লাস্ট হচ্ছে লন্ডন ফোর্স। এখানে হচ্ছে দুটো ইনডিউস ডাইপোলের মধ্যে ইন্টারাকশন। তো এই 5 রকমের ইন্টারমলিকুলার ফোর্স আমরা জানবো। এর মধ্যে অলরেডি হাইড্রোজেন বন্ডিং, তোমরা আগের দিনের ক্লাসেই আমি হাইড্রোজেন বন্ডিং নিয়ে আলোচনা করেছিলাম, সেটাও কিন্তু এক ধরনের আন্তরাণবিক আকর্ষণ বলের মধ্যেই পড়ে। লাস্ট যে 3টে ইন্টারাকশন রয়েছে, এই 3টে বলকে একসঙ্গে বলা হয় ভ্যান ডার ওয়াল ফোর্স। কারণ এই 3টে বলের জন্যই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের যে আচরণ সেখান থেকে বিচ্যুত হয়, এবং বিজ্ঞানী ভ্যান ডার ওয়াল সেই বিচ্যুতি নিয়েই ব্যাখ্যা দিয়েছিলেন, যেটাকে আমরা পরবর্তীকালে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন দিয়ে প্রকাশ করেছিলাম। তো যাই হোক, সে পার্টে পরে যাব। আপাতত এই 3টে ইন্টারাকশনকে আমরা ভ্যান ডার ওয়াল ফোর্স হিসেবে জানব।
তো সবকটা ফোর্স নিয়ে আমরা পড়বো, তার আগে তোমাদের বলি যে ডাইপোল ব্যাপারটা কি। প্রধানত ডাইপোল মানে হচ্ছে দ্বিমেরু, এবং প্রধানত 3 রকমের ডাইপোল আমরা জানবো। একটা হচ্ছে পার্মানেন্ট ডাইপোল, সেকেন্ড হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, এবং থার্ড হচ্ছে ইনডিউসড ডাইপোল। কোনটা কি ডাইপোল বলে দিচ্ছি একে একে। প্রথম হচ্ছে পার্মানেন্ট ডাইপোল। পার্মানেন্ট ডাইপোল নাম শুনেই বুঝতে পারছো যে স্থায়ী দ্বিমেরু যেখানে, সেটাই হচ্ছে পার্মানেন্ট ডাইপোল। যেরকম এক্সাম্পল দেখো, HCl মলিকুল, হাইড্রোজেন এবং ক্লোরিনের সমন্বয়ে গঠিত হয়েছে HCl মলিকুল। যেহেতু হাইড্রোজেনের তুলনায় ক্লোরিন হচ্ছে অনেকটাই বেশি তড়িৎ ঋণাত্মক, সেই কারণে অণুর মধ্যে থাকা অবস্থাতেও ক্লোরিন কিন্তু ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে বেশি অ্যাট্রাক্ট করে, বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে। সে কারণে দেখতে পাচ্ছ ছবিতে যে বেশি ইলেকট্রন ক্লাউড ক্লোরিনের দিকে চলে এসছে, এবং এর ফলে একটা চার্জ ক্লোরিনের কাছে উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে পার্শিয়াল নেগেটিভ চার্জ। আর যেদিকে ইলেকট্রন ক্লাউড কম থাকছে সেদিকটা হয়ে যাচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ। তাহলে আমরা দেখো একটা ডাইপোল মুভমেন্ট পাচ্ছি হাইড্রোজেন থেকে ক্লোরিনের দিকে, এবং এটা হয়ে যাচ্ছে একটা পার্মানেন্ট ডাইপোল মলিকুল। এটা কিন্তু স্থায়ী, যেহেতু হাইড্রোজেন আর ক্লোরিনের মাঝেকার যে তড়িৎ ঋণাত্মকতার তফাৎ, এটা তো থেকেই যাবে, সেই কারণে সবসময় ক্লোরিন কিন্তু ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকেই টেনে রাখবে, এবং দ্বিমেরুটাও এক্সিস্ট করবে। কাজেই পার্মানেন্ট ডাইপোল কিন্তু সবসময় স্থায়ী ডাইপোল। নেক্সট হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। এখানে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু পার্মানেন্ট নয়, এটা একটা টেম্পোরারি কন্ডিশন, এবং এটা হয় তখন যখন ইলেকট্রন ক্লাউড বিচ্যুতি ঘটে। ছবিতে যেটা দেখো যে হাইড্রোজেন মলিকুল দেখানো হয়েছে, হাইড্রোজেন মলিকুল নর্মালি নন পোলার মলিকুল, কোনো পোলারাইজড কন্ডিশনে থাকে না, কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডে যদি কোনো কারণে ইলেকট্রন ক্লাউড ফ্লাকচুয়েট করে, অ্যারোর পাশের যে ছবিটা সেখানে দেখতে পাচ্ছ ইলেকট্রন ক্লাউড গিয়ে ডান দিকে জড়ো হয়েছে বেশি, তাহলে সেখানে ক্রিয়েট হচ্ছে পার্শিয়াল নেগেটিভ চার্জ। আর ঠিক উল্টো দিকে যেহেতু কম ইলেকট্রন ক্লাউড রয়েছে, সেখানে হয়ে যাচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ। সুতরাং একটা ডাইপোল কিন্তু ক্রিয়েট হচ্ছে। ঠিক এর পরের মুহূর্তেই এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যেতে পারে, ইলেকট্রন ক্লাউড চলে আসতে পারে লেফট সাইডে, তখন সেখানে হয়ে যাবে পার্শিয়াল নেগেটিভ চার্জ, আর যেদিকে ইলেকট্রন ক্লাউড কমে যাচ্ছে সেদিকটা হয়ে যাবে পার্শিয়াল পজিটিভ চার্জ। তাহলে এই ডাইপোলগুলো কিন্তু পার্মানেন্ট নয়, এটা হচ্ছে টেম্পোরারি। ফ্র্যাকশন অফ সেকেন্ডে এটা কিন্তু চেঞ্জ হতে পারে ইলেকট্রন ক্লাউডের উপর ডিপেন্ড করে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল অলওয়েজ টেম্পোরারি ডাইপোল, পার্মানেন্ট নয়। আর থার্ড হলো ইনডিউসড ডাইপোল। ইনডিউসড ডাইপোল ব্যাপারটা কি, যখন কোনো পার্মানেন্ট ডাইপোলের কাছে কোনো নন পোলার মলিকুলকে আনা হচ্ছে, তখন কিন্তু ইনডিউসড ডাইপোলের কনসেপ্টটা আসছে। যেরকম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ HCl হচ্ছে পার্মানেন্ট ডাইপোল, কারণ এখানে ইলেকট্রোনেগেটিভিটির তফাৎ আছে হাইড্রোজেন আর ক্লোরিনের মাঝে, যেরকমটা বললাম, এবং ক্লোরিনের কাছে মাইনাস চার্জ থাকবে, কারণ ক্লোরিন যেহেতু বেশি তড়িৎ ঋণাত্মক, ও ইলেকট্রন ক্লাউডকে টেনে রাখবে নিজের দিকে। এই ধরনের পার্মানেন্ট ডাইপোলের কাছে যদি কোনো নন পোলার মলিকুলকে আনা হয়, যেরকম এখানে আনা হয়েছে হিলিয়ামের মলিকুলকে। হিলিয়াম নর্মালি নন পোলার কন্ডিশনে থাকে, যখনই হিলিয়ামকে HCl এর কাছে আনা হচ্ছে, তখন কিন্তু ক্লোরিনের কাছে যে নেগেটিভ চার্জ রয়েছে সে কিন্তু হিলিয়ামকে পোলারাইজ করে হিলিয়ামের সেই অংশে ঠিক অপোজিট একটা চার্জ ক্রিয়েট করার চেষ্টা করবে। ফলে হিলিয়াম দেখতে পাচ্ছ গোল ফর্মে কিন্তু আর নেই, পোলারাইজড হয়েছে, খানিকটা ক্লোরিনের দিকে বিচ্যুতি হয়েছে তার, এবং ঠিক অপোজিট চার্জ ক্রিয়েট হয়েছে
পার্শিয়াল পজিটিভ চার্জ। তাহলে ক্লোরিনের সামনের অংশে যদি পার্শিয়ালি পজিটিভ চার্জ ক্রিয়েশন হয়, ঠিক তার অপোজিটে উল্টো চার্জ তৈরি হবে, পার্শিয়ালি নেগেটিভ চার্জ। ফলে হিলিয়াম মলিকিউলের মধ্যে কিন্তু একটা ডাইপোল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের যে ডাইপোল তৈরি হচ্ছে এটাকে আমরা বলছি ইনডিউসড ডাইপোল। ইনফ্লুয়েন্স অফ নেবারিং ডাইপোল। নেইবারিং মানে প্রতিবেশী ডাইপোল যদি পার্মানেন্ট হয়, তার সংস্পর্শে এসে যখন কোনো নন পোলার মলিকিউলে কোনো ডাইপোল ইনডিউসড হচ্ছে, আহিত হচ্ছে, তখন আমরা তাকে বলছি ইনডিউসড ডাইপোল। তাহলে এই হয়ে গেল 3 রকমের ডাইপোল, একটা পার্মানেন্ট, একটা ইনস্ট্যান্টেনিয়াস, আর একটা হচ্ছে ইনডিউসড। এই 3 রকম ডাইপোলের মধ্যে এবারে কী ধরনের ইন্টারাকশন চলছে সেটা আমরা এবারে দেখব। ছবিতে দেখতে পাচ্ছ যে 3 রকমের ইন্টারাকশন দেখানো হচ্ছে, একটা ডাইপোল ডাইপোল, একটা ডাইপোল আর ইনডিউসড ডাইপোলের মধ্যে, আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোলের সঙ্গে ইনডিউসড ডাইপোলের ইন্টারাকশন। এই 3 রকমের ইন্টারাকশনকে আমরা একসাথে বলি ভ্যান ডার ওয়ালস ফোর্স। এর মধ্যে শেষের দুটোকে বলা হয় লন্ডন ফোর্স, কারণ বিজ্ঞানী ফ্রিজ লন্ডন এই বলের উৎপত্তির ব্যাখ্যা দিয়েছিলেন। সেই অনুযায়ী এই দুটো বলকে বলা হয় লন্ডন ডিসপারশন ফোর্স। তো 3 ধরনের ইন্টারাকশন আমরা দেখে নিই কাদেরকে বলা হচ্ছে। প্রথমে হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। যখন দুটো পার্মানেন্ট ডাইপোলের মধ্যে আকর্ষণ হচ্ছে সেটা হয়ে যাচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। যেহেতু পার্মানেন্ট ডাইপোল, সবসময় এরা দুটো মেরু ফর্ম করেই থাকবে। ছবিতেও দেখতে পাচ্ছ যে একদিকে রয়েছে প্লাস, একদিকে রয়েছে মাইনাস। ঠিক উল্টো চার্জকে এরা আকর্ষণ করবে, প্লাস মাইনাসকে আকর্ষণ করেছে, এবং এইভাবে দুটো ডাইপোলের মধ্যে যে ইন্টারাকশন, একটা স্থির তড়িৎ আকর্ষণ বল, এটাকেই আমরা বলছি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। জলের অণু, অ্যামোনিয়ার অণু, এইগুলো হচ্ছে পোলার মলিকুল, এবং এই ধরনের পার্মানেন্ট পোলার মলিকুল বা পার্মানেন্ট ডাইপোলের মধ্যে এই ধরনের ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হয়ে থাকে। নেক্সট বলবো ডাইপোল আর ইনডিউসড ডাইপোলের ইন্টারাকশন। একটা পার্মানেন্ট ডাইপোল আর একটা ইনডিউসড ডাইপোলের মধ্যে আকর্ষণকে আমরা বলছি ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন। এক্সাম্পল দেখে নাও, H2O মলিকুল। H2O মলিকুল হচ্ছে পোলার। যেহেতু হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার গ্যাপটা অনেকটা, সে কারণে কিন্তু অক্সিজেন ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে টেনে রাখে, ফলে একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ অক্সিজেন হোল্ড করে। এই রকম অবস্থায় যদি জলের অণুর কাছে একটা অক্সিজেন মলিকুলকে আনা হয়, অক্সিজেন মলিকুল হচ্ছে নন পোলার ফর্মে থাকে, যখনই অক্সিজেন মলিকুলকে জলের অণুর কাছে আনা হচ্ছে, যেহেতু জলের অণু পোলার ডাইপোল ফর্মে রয়েছে, তো ও চেষ্টা করবে অক্সিজেন মলিকুলকে পোলারাইজড করার, এবং নিজের যা চার্জ ঠিক তার অপোজিট চার্জ অক্সিজেন মলিকুলের ওই অংশে ক্রিয়েট করবে, যে অংশটাকে সে সামনে পাবে। ছবিতে দেখতে পাচ্ছ যে অ্যারোর পরবর্তী যে ছবি, সেখানে কিন্তু অক্সিজেন মলিকুল আর পোলারাইজড ফর্মে নেই, নন পোলার ফর্মে নেই, পোলারাইজড হয়েছে। এবং জলের মলিকিউলের ঠিক সামনে অক্সিজেন মলিকিউলের যে পার্ট রয়েছে, ঠিক অপোজিট চার্জ ক্রিয়েট হয়েছে, পার্শিয়াল পজিটিভ চার্জ, এবং উল্টো দিকের অংশে তৈরি হয়েছে দেখো পার্শিয়াল নেগেটিভ চার্জ। তাহলে এটা হয়ে গেল ইনডিউসড ডাইপোল। তাহলে ইন্টারাকশন কাদের মধ্যে হচ্ছে, একটা পার্মানেন্ট ডাইপোল আর একটা ইনডিউসড ডাইপোলের মধ্যে ইন্টারাকশন হচ্ছে। তাহলে এই হয়ে গেল ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারাকশনস। নেক্সট যে ইন্টারাকশনটা পড়বো সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ভার্সেস ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন। যেহেতু তোমরা জানো যে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল হচ্ছে একটা টেম্পোরারি কন্ডিশন, তো সেটা কিভাবে হচ্ছে, প্রথমে বাঁদিকের ছবিটা খেয়াল করো, সেখানে স্টেপ ওয়াইজ দেখানো হচ্ছে যে কিভাবে জিনিসটা ঘটছে। অ্যাটম এ আর অ্যাটম বি, দুটো অ্যাটম, দুটোই নন পোলার অ্যাটম।
এরপরে যেহেতু ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল একটা টেম্পোরারি কন্ডিশন, যে কোনো মুহূর্তে ইলেকট্রন ক্লাউডের বিচ্যুতির জন্য এই ডাইপোলটা ক্রিয়েট হয়। তো প্রথমে অ্যাটম এ আর অ্যাটম বি দুটোই নন পোলার ফর্মে ছিল। ঠিক তার পরের স্টেপে দেখো অ্যাটম এতে ইলেকট্রন মেঘের বিচ্যুতির জন্য এক দিকটা তৈরি হয়েছে ডেল্টা প্লাস, অন্য দিকটা তৈরি হয়েছে ডেল্টা মাইনাস, মানে একটা ডাইপোল ক্রিয়েট হয়েছে। যখনই একটা ডাইপোল ক্রিয়েট হলো অ্যাটম এতে, যেহেতু ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, সে কি করবে, সামনে যে অন্য অ্যাটম আছে মানে অ্যাটম বি আছে, সেখানে চেষ্টা করবে ডাইপোল ক্রিয়েট করার বা অ্যাটম বিকে ইনডিউসড করার চেষ্টা করবে। তাহলে থার্ড স্টেপে দেখো অ্যাটম বিতে ডাইপোল ক্রিয়েট হয়েছে। অ্যাটমের ঠিক সামনে অ্যাটম বি এর যে অংশ রয়েছে সেখানে ঠিক উল্টো চার্জ ক্রিয়েট হয়েছে। ডেল্টা প্লাসের সামনে তৈরি হয়েছে ডেল্টা মাইনাস এবং ডেল্টা মাইনাসের উল্টো দিকে তৈরি হয়েছে ডেল্টা প্লাস। তাহলে একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তার সামনে থাকা অন্য ননপোলার মলিকুলকে ইনডিউসড ডাইপোল তৈরি করে তাদের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বলের সৃষ্টি করছে। এই ধরনের ইন্টারাকশনকে আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ভার্সেস ইনডিউসড ডাইপোল ইন্টারাকশনস। ডান দিকের ছবিটায় একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখানো হয়েছে যে H2 মলিকুলের ক্ষেত্রে কি করে এই ধরনের ইন্টারাকশন তৈরি হচ্ছে। সাধারণত H2 মলিকুল ননপোলার ফর্মে থাকে, যেটা প্রথম স্টেপে দেখতে পাচ্ছ। সেকেন্ড স্টেপে দেখো মলিকুল এতে একটা ডাইপোল ক্রিয়েট হয়েছে, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইলেকট্রন ক্লাউডের বিচ্যুতির কারণে। যখনই একটা ডাইপোল ক্রিয়েট হয়ে গেল মলিকুল এতে, তখনই ও চেষ্টা করবে মলিকুল বিতে ইনডিউসড করার। এবং থার্ড স্টেপে দেখতে পাচ্ছ যে মলিকুল বিতে দুটো চার্জ দুদিকে ক্রিয়েট হয়েছে, ফলে একটা ডাইপোল তৈরি হয়ে গেছে। তাহলে অপোজিট চার্জ অ্যাট্রাক্টস এবং ফলে মলিকুল এ আর মলিকুল বি এর মধ্যে একটা ইন্টারাকশন তৈরি হচ্ছে, তাকেই আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ভার্সেস ইনডিউসড ডাইপোল ইন্টারাকশনস। তাহলে এই তিন রকমের আকর্ষণ বল সম্পর্কে আমরা জানলাম, যেগুলোকে একসঙ্গে আমরা বলছি ভ্যান ডার ওয়ালস ফোর্স। এই যে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোলটা তৈরি হচ্ছে হাইড্রোজেন মলিকিউলে, এই ছবিটার মাধ্যমে এটাই দেখানো হচ্ছে যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে কি করে ডাইপোলের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়। অ্যাট টাইম t1 দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন মলিকিউলের যে দিকটা নেগেটিভ চার্জ, ঠিক তার পরবর্তী সময়েই সেটা চেঞ্জ হয়ে সেদিকটা কিন্তু পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে। এই যে ডাইপোল চেঞ্জ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু সামনে থাকা যে মলিকিউল, যেটা কিনা ইনডিউসড ডাইপোল, সেই ডাইপোলের ডিরেকশনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক অপোজিট চার্জ তৈরি হবে। তো আমরা পড়ে ফেললাম তিন রকমের ইন্টারাকশন সম্পর্কে আমরা জানলাম। নেক্সট আবার প্রথমের ছবিতেই ফিরে আসছি, যেখানে তোমাদের বলছিলাম যে পদার্থের তিন রকমের অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। তো উষ্ণতার প্রভাব তোমরা জানো, আর তাপীয় শক্তির প্রভাবে যে কণাগুলো বিশৃঙ্খলভাবে গতিশীল হয়ে যায় সেটা তো অলরেডি জানো। আর আন্তঃআণবিক আকর্ষণ বলটা আমরা আলোচনা করলাম। আন্তঃআণবিক আকর্ষণের জন্য পদার্থের যে কণাগুলো তারা কিন্তু পরস্পরের সঙ্গে আকৃষ্ট হয়ে সঙ্ঘবদ্ধভাবে থাকার চেষ্টা করে। আর তাপীয় শক্তির প্রভাবে কি হয়, কণাগুলো বিশৃঙ্খলভাবে গতিশীল হওয়ার চেষ্টা করে। এখন তাপীয় শক্তি আন্তঃআণবিক আকর্ষণ বল অপেক্ষা যদি অনেকটা বেশি হয়, তাহলে পদার্থের কণাগুলো অনেকটাই বিশৃঙ্খলভাবে গতিশীল হয়ে পড়ে। সেক্ষেত্রে পদার্থ গ্যাসীয় অবস্থা লাভ করে। যদি পদার্থের তাপীয় শক্তি অপেক্ষা আন্তঃআণবিক আকর্ষণ বলের শক্তি সামান্য বেশি হয়, সেক্ষেত্রে পদার্থটা তরল অবস্থা প্রাপ্ত হয়। আর যদি আন্তঃআণবিক আকর্ষণ বল
তাপীয় শক্তি অপেক্ষা অনেকটা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে পদার্থ হয়ে যায় কঠিন অবস্থায়। কঠিন অবস্থায় পদার্থের কণারা খুব কাছাকাছি থাকে, নির্দিষ্ট স্থানে অবস্থান করে যেহেতু আকর্ষণটা অনেক বেশি থাকে, এবং কোনো গতিশক্তিও সেখানে থাকে না, এবং সেই কারণেই কিন্তু কঠিনের আকার, আয়তন এগুলো সব নির্দিষ্ট হয়। তো এই চ্যাপ্টারে আমরা মূলত গ্যাসীয় আর তরল অবস্থা সম্পর্কেই জানব। তাহলে নেক্সট ক্লাসে আমরা সরাসরি গ্যাসীয় অবস্থায় নিয়ে পড়াশোনা শুরু করব। গ্যাসীয় পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানব, বিভিন্ন পরিমাপযোগ্য যে বিষয় আছে, উষ্ণতা, আয়তন, চাপ, এগুলো সম্পর্কে জানব, তাদের একক কী হয় সেগুলো জানব, বা গ্যাস সম্পর্কিত যে বিভিন্ন লজ রয়েছে, বয়েলস ল, চার্লস ল, সেগুলোর অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা একে একে ক্লাসগুলোতে দেখতে থাকবো।